হ্যাঁ গো জমিদারনি, দোতলার বারান্দায় একা একা বসে এত মন দিয়ে কি দেখছো তুমি? ওই যে গো একতলার উঠোনে বাইজিরা সাজগোজ করছে, ওদের দেখছি গো। কিন্তু হঠাৎ তুমি যে এখানে? একলাটি বসে আছো তো, তাই একটু গল্প করতে এলুম। আর বলো না, সারাদিন যা গেছে এতটুকু অবসর পাইনি। জমিদারের ছেলের অন্নপ্রাশন বলে কথা। আচ্ছা গিন্নি, আচ্ছা ছেলে কি শুধু আমার? হ্যাঁ বলো, আমাদের সন্তান, জমিদার পরিবারের সন্তান। আর সেই জন্যই তো দুপুরের খাওয়া দাওয়ার পর আমোদ আহ্লাদ, নাচ গানের উদ্যোগ। আচ্ছা আচ্ছা রাধা, হ্যাঁ আচ্ছা ওই যে ওই 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 দেখো ওইখানে চারজন বাইজি, হ্যাঁ, তো ওদের মধ্যে কাকে তোমার বেশি পছন্দ হচ্ছে বলো তো? ওই যে ওই যে দেখো না, ওই যে কোণের দিকে বসে আছে না। হ্যাঁ হ্যাঁ, ওই যে কোণের দিকে, আচ্ছা একদম একা একা সাদা সিধে পোশাকে, ওকে। আচ্ছা ও তো নেহাতি রোগা ভোগা। তা হোক, কিন্তু ও সবচেয়ে সুন্দরী। কিন্তু বেচারা বড় গরিব মনে হয় জানো। দেখো গায়ে অন্যদের মতো গয়নাগাটিও নেই। তা হবে, কিন্তু ওর মজুরি তুমি কত জানো? কি করে জানবো? আমি কি এসবের খবর রাখি? 200 টাকা। অন্যদের কারো যেখানে 30 টাকা বা কারো 50 টাকা। কেন 200 কেন? ও বুঝি খুব ভালো গান করে? তা তো বলতে পারবো না গিন্নি, কারণ আমি নিজের কানে তো কখনো শুনিনি। লোকে বলে 4-5 বছর আগে নাকি ভালো গাইতো, কিন্তু এখন পারবে কিনা সে তো বলা যায় না। তবে অত টাকা দিয়ে আনলে কেন? তার কমে আসে না তাই। তাও অনেক সাদাসাদি করে আনা হয়েছে জানলে। টাকা দিয়ে সাদা সাদি কেন? তার প্রথম কারণ ও ব্যবসা ছেড়ে দিয়েছে। এত রূপ, তবু ব্যবসা ছেড়ে দিয়েছে। আর দ্বিতীয় কারণ আমার আমার নিজের গরজ। ব্যবসা ছেড়ে দিয়েছে, তোমার গরজে নিয়ে এসেছো। আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন ব্যবসা ছেড়ে দিল সে যে এক বিরাট গল্প গিন্নি, শুনবে নাকি? হ্যাঁ শুনবো, কিন্তু তার আগে বলো তো, তুমি কি ওকে চেনো? মানে এই শোনো শোনো, ঘরে চলো, এখানে লোক এসে পড়তে পারে। ও এই জন্য নাচ গানের ব্যবস্থা। তাই গান ছেড়ে দেবার পরও এত টাকা দিয়ে ওকে নিয়ে এসেছো। ওকে কেন এখানে নিয়ে এসেছি সেটা শুনবে তুমি রাধা? হ্যাঁ শুনবো, চলো এসো। এ গল্প এক বাইজির গল্প। এ গল্প এক প্রতারণার গল্প। এ গল্প এক প্রতিশোধের গল্প। এ গল্প এক ভালোবাসার গল্প। অনেকদিন আগেকার ঘটনা। জমিদারের ছেলে সত্যেন্দ্র চৌধুরী বিয়ে পাশ করিয়া দেশের বাড়িতে ফিরিয়াছে। শহরে থাকিয়া পড়াশোনার ব্যস্ততায় সে দেশের বাড়িতে নিয়মিত যাইতে পারিত না। তাহার বিধবা মা গ্রামের বাড়িতে একা। এবার যখন সত্যেন্দ্র পাশ করিয়া বাড়ি গেল, তখন তাহার মা যেন হাতে চাঁদ পাইলেন। 2-1 দিন পরে মধ্যাহ্নের আহারের পর তাহার মা কথাটা পারিলেন। মেয়েটি বড় লক্ষ্মী। বাবা কথা শোন, একবার দেখে আয় মেয়েটিকে। না 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 মা, আমি এখন কি বলছো তুমি? এখন আমি কোনো মতেই পারবো না। তাহলে আমার আর এমএ পাশ করা হবে না। কেন হবে না? বৌমা থাকবে আমার কাছে, তুই লেখাপড়া করবি কলকাতায়। এমএ পাশ করতে তোর কি বাধা হবে আমি তো ভেবে পাই না সতু। আচ্ছা মা, সুবিধেও তো কিছু হবে না। আর তাছাড়া এসব নিয়ে কথা বলবার আমার সময় নেই। এই শোনো, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? দাঁড়া, আর কথা আছে। ও তুমি যে কি করো। আমি যে তাদের কথা দিয়েছি বাবা, আমার মান রাখবি না? তা আমাকে না জিজ্ঞেস করে কথা দিলে কেন তুমি? সে না হয় আমার দোষ হয়েছে, কিন্তু তোকে তো তোর মায়ের সম্মান বজায় রাখতে হবে। তাছাড়া বিধবার মেয়ে, বড় দুঃখী। কথা শোন সতু, রাজি হ।
আচ্ছা, শোনো, এ বিষয়ে পরে কথা বলবো। আমি এখন চলি। সত্য বাহির হইয়া গেল। মা অনেকক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। তাহার একমাত্র সন্তান, 7-8 বছর হইল স্বামীর মৃত্যু হইয়াছে। সেই হইতে নায়েব গোমস্তাদের লইয়া মস্ত জমিদারি শাসন করিয়া আসিতেছেন। সতু পড়াশোনা লইয়া কলকাতায় থাকে। বিষয় আশয়ের কোনো সংবাদ তাহাকে রাখিতে হয় না। জননী মনে মনে স্থির করিয়াছিলেন, ছেলে ওকালতি পাশ করিলে তাহার বিবাহ দিবেন এবং পুত্রবধূর হাতে জমিদারি এবং সংসারের সমস্ত ভার অর্পণ করিয়া নিশ্চিন্ত হইবেন। তাহাদের গাঁয়েরই মৃত অতুল মুখুজ্জির 11 বছরের কন্যাকে সতুর মার মনে বড় ধরিয়াছে। শুধু নিখুঁত সুন্দরী তাহাই নহে, এটুকু বয়সী মেয়েটি যে অশেষ গুণবতী তাহা 2-4টি কথাবার্তায় বুঝিয়া লইয়াছিলেন। সেদিনই মনে মনে স্থির করিয়াছিলেন এই মেয়ের সঙ্গেই সতুর বিবাহ দিবেন। মেয়েকে দেখিলে সতুর নিশ্চয়ই পছন্দ হইবে, তখন আর না করিতে পারিবে না। অপরাহ্ন বেলায় সত্য খাবার খাইতে মায়ের ঘরে ঢুকিয়াই স্তব্ধ হইয়া দাঁড়াইয়া পড়িল। তাহার খাবারের জায়গার ঠিক সম্মুখে আসন পাতিয়া লক্ষ্মী ঠাকুরনটির মতো হীরা মুক্তায় সাজিয়া কে যেন বসিয়া আছে। মা ঘরে ঢুকিয়া বলিলেন, খেতে বস সতু। এখানে কেন? অন্য কোথাও আমার খাবার দাও। কেন? ওই এক ফোঁটা মেয়ের সামনে খেতে বসতে তোর লজ্জা করছে? লজ্জা কি? তুই তো আর সত্যি এখনই ওকে বিয়ে করতে যাচ্ছিস না। বাহ, কি বলো না তুমি! আচ্ছা, আমি লজ্জা পাবো কেন? তাহলে ওরকম থতমত খাচ্ছিস কেন? ওহো, কি রে, খাওয়া হয়ে গেল? একেবারে নাকে মুখে গুজে উঠে গেলি যে। দেখো, ছেলে কথা বলে না যে। ও সতু, চললি কোথায়? একটু বস না এখানে। ঘরে যাচ্ছি। শুতে চললি নাকি এরই মধ্যে? শুতে নয়, পড়তে যাচ্ছি। এর পড়া তো সোজা না, সময় নষ্ট করলে চলবে কেন? 8 ঘণ্টা কাটিয়াছে। সত্যেন্দ্র এক ছত্রও পড়ে নাই। টেবিলের উপর বই খোলা, চেয়ারে হেলান দিয়া উপরের দিকে মুখ তুলিয়া যেন কড়িকাঠ ধ্যান করিতেছে। হঠাৎ ধ্যান ভাঙিয়া গেল। সতু কান খাড়া করিয়া শুনিতে পাইল। সত্য সোজা উঠিয়া বসিয়া দেখিল, সেই আপাদ মস্তক গহনা পরা লক্ষ্মী ঠাকুরনটির মতো মেয়েটি ধীরে ধীরে তাহার কাছে আসিয়া দাঁড়াইল। সত্য এক দৃষ্টে তাকাইয়া রহিল। মেয়েটি কি যেন বলিতে চায়। সত্য কান খাড়া করিল। মা আপনার মত জিজ্ঞাসা করলেন। কার মা? আমার মা। আমার মাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রাধারানী। রাধারানীকে সজোরে ঝাড়িয়া ফেলিয়া দিয়া সত্যেন্দ্র এমএ পাশ করিতে কলিকাতায় চলিয়া আসিয়াছে। পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত সে বিবাহই করিবে না, খুব সম্ভব পরেও না। তাহার ধারণা, সংসারে জড়াইয়া গিয়া মানুষের আত্মসম্ভ্রম নষ্ট হইয়া যায়। তবুও রহিয়া রহিয়া তাহার সমস্ত মনটা যেন কিরকম করিয়া ওঠে। কোথাও কোনো নারী মূর্তি দেখিলেই আরেকটি মুখের কথা জাগিয়া উঠিয়া তাহাকে আবৃত করিয়া দেয়। সেই লক্ষ্মী প্রতিমাটিকে ভুলিতে পারে না সে। অকস্মাতে তাহার কি হইয়াছে? পথে ঘাটে কোথাও বিশেষ একটা বয়সের কোনো মেয়ে দেখিলেই তাহাকে ভালো করিয়া দেখিতে ইচ্ছে করে। চেষ্টা করিয়াও সে চোখ ফিরাইতে পারে না। দেখিতে দেখিতে হঠাৎ অত্যন্ত লজ্জা করিয়া সমস্ত দেহ বারংবার শিহরিয়া ওঠে। সে তৎক্ষণাৎ যে কোনো একটা পথ ধরিয়া দ্রুত পদে সরিয়া যায়। সত্য সাঁতার কাটিয়া স্নান করিতে ভালোবাসিত। তাহার চোরাবাগানের বাসা হইতে গঙ্গা দূরে নয়। প্রায়ই সে জগন্নাথের ঘাটে স্নান করিতে আসিত। আজ পূর্ণিমা, ঘাটে ভিড় হইয়াছিল। গঙ্গায় আসিলে সে যে উৎকলী ব্রাহ্মণের কাছে শুষ্ক বস্ত্র জিম্মা রাখিয়া জলে নামিত, সেখানে দাঁড়াইয়া হঠাৎ ঘাটের অপর প্রান্তে তাকাইয়া সে বিস্ময়ে স্তব্ধ হইয়া গেল। সর্বাঙ্গে যেন বিদ্যুৎ খেলিয়া গেল। কে এই নারী? একই দেহে এত রূপ,
ইতিপূর্বে তো দেখি নাই। বয়স কত হইবে? নিশ্চয়ই 18-19 বেশি নয়। শরীরে কোনো অলংকার নাই, কেবল কালো পেড়ে সাদা ধুতি, কপালে চন্দনের ফোঁটা। সত্য কাছে আসিয়া দাঁড়াইল। দুজনের চোখাচোখি হইল। সত্য তাড়াতাড়ি কাপড়খানা পাণ্ডার হাতে দিয়া সিঁড়ি বাহিয়া জলে নামিয়া গেল। কিন্তু তো আজ তাহার সাঁতার কাটা হইল না। কোনো ক্রমে স্নান সারিয়া উপরে উঠিয়া দেখিল সেই অসামান্যা রূপসী চলিয়া গিয়াছে। সেদিন সমস্ত দিন ধরিয়া তাহার মন গঙ্গা গঙ্গা করিতে লাগিল। পরদিন অতি ভোরে বিলম্ব না করিয়া আলনা হইতে বস্ত্র লইয়া গঙ্গা স্নানে যাত্রা করিল। ঘাটে আসিয়া দেখিল অপরিচিতা সেই রূপসী স্নান সারিয়া উপরে উঠিতেছেন। আজিও চারি চক্ষু মিলিল, আজও তাহার সর্বাঙ্গে বিদ্যুৎ খেলিয়া গেল। এই জাহ্নবী তটে উপর্যুপরি আজ 7 দিন উভয়ের চারিচক্ষু মিলিয়াছে, কিন্তু মুখে কোনো কথা হয় নাই। বোধ করি তাহার প্রয়োজন ছিল না, কারণ যেখানে চাহনিতে কথা হয় সেখানে মুখের কথাকে মুখ হইয়া থাকিতে হয়। সেদিন স্নান সারিয়া অন্য মনুষ্কের মতো বাসায় ফিরিতেছিল সত্যেন্দ্র। হঠাৎ তাহার কানে গেল, শুনছেন? এই যে এদিকে একবার শুনুন না। আগে আজ আমার ঝি আসেনি। দয়া করে যদি আমাকে একটু এগিয়ে দেন তো বড় উপকার হয়। আগে আচ্ছা। সত্যর মনে দ্বিধা জাগিল। কাজটা ভালো নয় বলিয়া মনে হইল, কিন্তু সে না করিতে পারিল না। আসলে আমার ঝির অসুখ, সে আসতে পারলে না। কিন্তু আমি তো আবার গঙ্গা স্নান না করে থাকতে পারি নে। আপনারও তো দেখছি এই বদভ্যাস আছে। আগে হ্যাঁ, আমিও প্রায়ই গঙ্গা স্নান করি। আচ্ছা, আপনি থাকেন কোথায়? চোরাবাগানে। আপনার? আমাদের বাড়ি তো জোড়াসাঁকোয়। তাহলে আমাকে ওই পাথুরে ঘাটার মোড় পর্যন্ত এগিয়ে দিয়ে তারপর না হয় বড় রাস্তা হয়ে আপনি আপনার বাসায় যাবেন। আগে তাই যাব। বহুক্ষণ আর কোনো কথাবার্তা হইল না। নিঃশব্দে পাশাপাশি দুইজনে হাঁটিয়া যাইতেছে। এই তো এসে গেছি। কাছেই আমাদের বাড়ি। এবার আমি একলাই যেতে পারবো। নমস্কার। আগে হ্যাঁ হ্যাঁ, নমস্কার। সেদিন সারাক্ষণ ধরিয়া সত্যেন্দ্রর বুকের মধ্যে যে কি করিতে লাগিল, যৌবনে পঞ্চস্বরের প্রথম পুষ্পবাণের আঘাত যাহাকে সহিতে হইয়াছে, শুধু তাহারই মনে পড়িবে। শুধু তিনিই বুঝিবেন সত্যেন্দ্রর অবস্থাটা। পরদিন সকালে সত্য ঘুম হইতে জাগিয়া দেখিল অনেক বেলা হইয়াছে, রোদ উঠিয়াছে। সে নিশ্চিত বুঝিল আজিকার দিনটা ব্যর্থ হইয়া গিয়াছে। চাকরটা সম্মুখ দিয়া যাইতেছিল। সত্যেন্দ্র ধমক দিয়া বলিল, এই আরামজাদা, এই এত বেলা হয়েছে, তুলে দিতে পারিসনি? সত্যেন্দ্র এক বস্ত্রে রুষ্ট মুখে বাসা হইতে বাহির হইয়া গেল। অতি দ্রুত পদে পথে আসিয়া সে গাড়ি ভাড়া করিল। গারোয়ানকে পাথুরে ঘাটা রাস্তা দিয়া যাইতে নির্দেশ দিয়া সে পথ পার্শ্বে চোখ পাতিয়া রাখিল। গাড়ি ছুটিল বেগে, কিন্তু গঙ্গার ঘাটে আসিয়া তাহার সমস্ত ক্ষোভ জুড়াইয়া গেল। গাড়ি হইতে নামিতেই, কি ব্যাপার, এত দেরি যে? আমি তো প্রায় আধ ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। যান, স্নান সেরে নিন। শুনুন, আজও আমার ঝি আসেনি। আগে 1 মিনিট সবুর করুন, আমি নামবো আর উঠবো। বেশ। 1 মিনিট। আচ্ছা আচ্ছা, আমার গাড়িটা গেল কোথায়? আমি তার ভাড়া দিয়ে তাকে বিদেয় দিয়েছি। সে কি, আপনি ভাড়া দিলেন? দিলামই বা, কি হলো? এখন চলুন। আচ্ছা। আবার সেই ভুবন ভোলানো হাসি। সত্য একেবারেই মরিয়াছিল। না হইলে তাহার সন্দেহ হইত এসব কি। দুজনে
পথে চলিতেছিলেন, একজনের পিছনে অন্যজন। হ্যাঁ, ওই সেদিন আপনার বাসা যেন কোথায় বলেছিলেন? আগে চোর বাগানে। ও, তা সেখানে কি কেবল চোরেরাই থাকে? কেন? আপনি তো চোরের রাজা। রমণী ঈষৎ ঘাড় বাঁকাইয়া কটাক্ষে হাসিয়া আবার নির্বাক মরাল গমনে চলিতে লাগিল। কক্ষের বৃহৎ কলসের ভিতর গঙ্গাজল ছলাচ্ছল ছলাচ্ছল শব্দ তুলিতে লাগিল। মোড়ের কাছাকাছি আসিয়া সত্যেন্দ্র সসংকোচে বলিল, আগে ওই গাড়ি ভাড়াটা ও মা, সে তো আপনারই দেওয়া হয়েছে। সে কি আমার দেয়া হয় কি করে? আমার আর আছে কি যে দেব? যা ছিল সমস্তই তো তুমি চুরি ডাকাতি করে নিয়েছো। একটু দূরে ফুটপাথে আদেশ মতো দাসী অপেক্ষা করিতেছিল। তাহাকে আসিতে দেখিয়া মুচকি হাসিয়া বলিল, আচ্ছা দিদিমণি, বাবুটিকে এমন করে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছ কেন বলো তো? বলি কিছু আছে টাছে? 2 পয়সা টানতে পারবে তো? তা জানি নে, কিন্তু ওই হাবাগোবা লোকগুলোকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে আমার বেশ লাগে জানিস। এত পারো তুমি? কিন্তু যাই বলো দিদিমণি, দেখতে যেন রাজপুত্তুর। ও বাবা! হ্যাঁ গো, যেমন চোখ মুখ তেমনি রং। তোমাদের দুটিকে কিন্তু দিব্যি মানাবে। যাহ। দাঁড়িয়ে যখন কথা কইছিলে যেন একজোড়া গোলাপ ফুটেছিল। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, এখন তুই চল তো। আর তোর পছন্দ হয়ে থাকলে না হয় তুই নিস। না দিদিমণি, ও জিনিস তুমি প্রাণে ধরে কাউকে দিতে পারবে না, এই আমি বলে দিলুম। এ কথোপকথন সত্য শুনিতে পায় নাই। ওই চুরির প্রচ্ছন্ন ইঙ্গিত তীব্র তড়িৎ রেখার মতো তাহার সংশয়ের জাল আপ্রান্ত বিদীর্ণ করিয়া বুকের অন্তঃস্থল পর্যন্ত উদ্ভাসিত করিয়া ফেলিল। তাহার সাধ হইল এই প্রকাশ্য রাজপথেই ওই দুটি রাঙা পায়ে লুটাইয়া পড়ে। কিন্তু চক্ষের নিমেষে গভীর লজ্জায় তাহার মাথা এমনই হেঁট হইয়া গেল যে সে মুখ তুলিয়া একবার প্রিয়তমার মুখের দিকে চাহিতে পর্যন্ত পারিল না। নিঃশব্দে নত মুখে ধীরে ধীরে চলিয়া গেল। আর 4 দিন হইল তার দেখা নাই। সত্যেন্দ্র দৃষ্টি গঙ্গার পার, রাস্তার চারিধার আনাচে কানাচে ঘুরিয়াছে, তবু প্রিয়তমাকে দেখিতে পায় নাই। আকাশ পাতাল কত কি যে ভাবিয়াছে তাহার সীমা নাই। সে গলিটা জানে বটে, কিন্তু আর কিছু জানে না। কাহার বাড়ি, কোথায় বাড়ি, কিচ্ছু না। কেন জিজ্ঞাসা করে নাই? এই কথা মনে করিতে অনুশোচনায় আত্মগ্লানিতে সত্যেন্দ্র হৃদয় দগ্ধ হইয়া যায়। সে যথার্থই ভালোবাসিয়াছে, এ চোখের নেশা নহে, হৃদয়ের গভীর তৃষ্ণা। বাবু, বাবু। কে কে? ও ও তুমি? আচ্ছা আচ্ছা, ও ও কই? আচ্ছা, কি হয়েছে তার? দিদিমণির বড় অসুখ, তিনি আপনাকে একবার দেখতে চাইছেন। সে কি? কি অসুখ? খুব শক্ত হয়ে দাঁড়িয়েছে কি? না, তেমন ভয়ানক কিছু নয়, তবে খুব জ্বর। ও, চলো চলো চলো, শিগগিরই চলো। 2-1টা গুলি দিয়া তাহারা মস্ত একটা বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। দ্বারের কাছে বসিয়া এক হিন্দুস্থানি দারোয়ান ঝিমাইতেছে। সত্য কিঞ্চিত দ্বিধা করিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা আচ্ছা, এই যে শোনো, আমি ভেতরে গেলে তোমার দিদিমণির বাবা রাগ করবেন না তো? না, তিনি তো আমাকে চেনেন না। দিদিমণির বাবা নেই, শুধু মা আছেন। দিদিমণির মতো তিনিও খুব ভালো। সত্যেন্দ্র আর কিছু না বলিয়া ভিতরে প্রবেশ করিল। সিঁড়ি বাহিয়া তেতালার বারান্দায় আসিয়া দেখিল পাশাপাশি 3টি ঘর। বাহির হইতে যতটুকু দেখা যায় মনে হইল সেগুলি চমৎকার সাজানো। কোণের ঘর হইতে তবলা ও ঘুঙুরের শব্দ আসিতেছিল। দাসী হাত দিয়া দেখাইয়া বলিল, ওই যে ওই ঘরে চলুন।
দ্বারের সম্মুখে আসিয়া সে হাত দিয়া পর্দা সরাইয়া দিয়া উচ্চ কণ্ঠে বলিল, দিদিমণি, এই নাও গো তোমার নাগর। তীব্র হাসি ও কোলাহল উঠিল। ভিতরে যাহা দেখিল তাহাতে সত্যর সমস্ত মস্তিষ্ক ওলট পালট হইয়া গেল। তাহার মনে হইল হঠাৎ সে মূর্ছিত হইয়া পড়িতেছে। কোনো মতে দৌড় ধরিয়া সে সেখানে চোখ বুজিয়া চৌকাঠের উপর বসিয়া পড়িল। ঘরের ভিতরে মেঝেতে মোটা গদি পাতা বিছানার উপর 2-3 জন পুরুষ, একজন হারমোনিয়াম আর একজন বায়া তবলা লইয়া বসিয়া আছে, আর একজন এক মনে পান করিতেছেন। আর তিনি বোধ করি এইমাত্র নৃত্য করিতেছিলেন। 2 পায়ে এক রাশ ঘুঙুর বাঁধা, নানা অলঙ্কারে সর্বাঙ্গ ভূষিত, সুরারঞ্জিত 2টি চোখ ঢুলু ঢুলু করিতেছে। তরিত পদে কাছে আসিয়া সত্যেন্দ্রর হাত ধরিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিল, ও মা, এ যে বসে পড়ল রে। আমার বধূর বুঝি মির্গি ব্যামো আছে? নে ভাই নে, আর কি করিস না, ওট দেখি। এসবে আমার আবার ভারী ভয় করে। হ্যাঁ, ওই তোমার নামটা কি যেন ভাই? হাবু? ও মা, নামটা কি বলো না ভাই। আমার নাম বিজলি। না না, বলো, তোমার নামটা বলো। প্রিয়া ভোলো অভিমান, মধুরাতে বহে যায়। সত্যেন্দ্রর সামনে সমস্ত পৃথিবীটা যেন দুলিয়া উঠিতে লাগিল। যে বিশ্বাস সে এতদিন লালন করিয়াছে তাহা এই সঙ্গীতের মূর্ছনায় ছিন্ন পত্রের মতো ছড়িয়া পড়িল। যে লোকটা হারমোনিয়াম বাজাইতেছিল সে সহানুভূতির স্বরে বলিল, কেন বেচারাকে মিছিমিছি সং সাজাচ্ছ গো? বাহ, মিছিমিছি কেন হবে? ও তো সত্যিকারের সং। আর তাই জন্যই তো ওকে এমন আমোদের দিনে ঘরে এনে তোমাদের তামাশা দেখাচ্ছি। আচ্ছা, সত্যি করে বল তো ভাই, আমাকে তুই কি ভেবেছিলি রে? দেখ, নিত্য গঙ্গা স্নানে যাই, কাজেই ব্রাহ্ম নই, ওই মুসলমান কিংবা খ্রিস্টানও নই। তা হ্যাঁ রে, হিঁদুর ঘরে এত বড় ধাড়ি মেয়ে, হয় সদবা নয় বিধবা। তা বলি, কি মতলবে চুটিয়ে পীড়িত করছিলি বলতো? বিয়ে করবি নাকি ভুলিয়ে নিয়ে লম্বা দিবি বলে? আহারে, মুখটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর আমি কেবল হাসি ঠাট্টা করছি। ওরে, কে কোথায় আছিস? যা, বাবুর জন্য খাবার নিয়ে আয়। খানিক পরে দাসী 1 থালা খাবার আনিয়া হাজির করিল। বিজলি নিজের হাতে থালাটা লইয়া হাঁটু গাড়িয়া বসিয়া বলিল, নাও নাও, মুখ তুলো দেখি, খেয়ে নাও। আমি খাবো না। কেন, জাত যাবে নাকি? আমি কি হারি না মুচি? তাহলে খেতুম। আপনি যা, আপনি তাই। ও বাবা, আপনি তো দেখছি নিছক ভালো মানুষ নন। ছোড়াছুড়িও চালাতে জানেন। শুনুন, আমি ছোড়াছুরি চালাতে শিখিনি, কিন্তু নিজের ভুল টের পেলে আমি শোধরাতে শিখেছি। ও, আমার ছোঁয়া খাবেন না? না। হঠাৎ বিজলি উঠিয়া দাঁড়াইল। তাহার পরিহাসের স্বরে এবার তীব্রতা মিশিল। জোর দিয়া কহিল, খাবে, এই বলছি তোমাকে। আজ না হয় কাল, নয় 2 দিন পরে তুমি খাবেই। দেখুন, ভুল সকলেরই হয়। আমার ভুল যে কত বড় তা সকলে টের পেয়েছে এখানে, কিন্তু আপনারও ভুল হচ্ছে। আজ নয়, আগামী জন্মে নয়, কোনো কালেই আমি আপনার ছোঁয়া খাবো না। কি? হ্যাঁ, অনুমতি করুন আমি যাই। আপনার নিঃশ্বাসে আমার
আমার রক্ত শুকিয়ে যাচ্ছে। সত্য ছুটিয়া ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইল, বিজলী আকুতি ভরা কণ্ঠে। শোনো শোনো, শুনে যাও, আরো একটু বসো, শোনো শুনে যাও। বলিতে বলিতে বাহিরে আসিয়া দাঁড়াইল। ওরা দেখতে পাবে তাই, নইলে নইলে হাত জোর করে বলতো আমার অন্যায় হয়েছে, ভারী অন্যায়। শোনো, একবারটি পাশের ঘরে চলো, আমার যে কিছু কথা আছে। কি হলো, একটুও দাঁড়াবে না? না কাল দেখা হবে তো? না কখনো তো দেখা হবে? না, কখনো আর কখনো না। না, না, আমার বিশ্বাস হয় না, আর দেখা হবে না, এ কথা আমার বিশ্বাস হয় না। বেশ, তাও যদি না হয়, বলো, একটা কথা বিশ্বাস করবে? ভগ্ন স্বর শুনিয়া সত্যেন্দ্র বিস্মিত হইল। যে অভিনয় সে দেখিয়াছে তাহার কাছে ইহা কিছুই নয়। তথাপি মুখ ফিরাইয়া দাঁড়াইল। সে মুখের রেখায় রেখায় সুদৃঢ় অপ্রত্যয় পাঠ করিয়া বিজলীর বুক ভাঙিয়া গেল। কি বিশ্বাস করব? বিজলীর ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল, কিন্তু স্বর ফুটিল না। সে দৃষ্টি অবনত করিল। অশ্রুর তো নকল হয় না। সত্যেন্দ্র অপেক্ষা করিয়া আছে, কিন্তু সেই কথাটা যে মুখ দিয়া সে কিছুতেই বাহির করিতে পারিতেছে না। যাহা বাহিরে আসিবার জন্য তাহার বুকের পাঁজরগুলো ভাঙিয়া গুঁড়িয়া যাইতেছে। সে ভালোবাসিয়াছে, কিন্তু কে তাহা বিশ্বাস করিবে? সে যে দাগী আসামি। আজ ভালোবাসার কথা সে কিভাবে মুখে আনিবে? শুনুন শুনুন, আমি চললুম। যাও, তবে শোনো, যে কথা অপরাধে মগ্ন থেকেও আমি বিশ্বাস করি, সে কথা অবিশ্বাস করে যেন তুমি অপরাধী হও না। বিশ্বাস করো, সকলের দেহতেই ভগবান বাস করেন এবং আমরণ দেহটাকে তিনি ছেড়ে চলে যান না। জানি জানি সব মন্দিরেই দেবতার পুজো হয় না, তবুও তো তারা দেবতা। তাদের দেখে মাথা নোয়াতে না পারো, কিন্তু তাদের তুমি মারিয়ে যেতেও পারো না। বলো, মুখ তুলিয়া দেখিল সত্যেন্দ্র চলিয়া গিয়াছে। বিজলী নর্তকী, তথাপি সে যে নারী। আজীবন সহস্র অপরাধ হইলেও তবু যে এটা তার নারী দেহ। ঘণ্টাখানেক পরে সে যখন ঘরে ফিরিল, তখন যেন তাহার আমূল পরিবর্তন ঘটিয়া গিয়াছে। হঠাৎ নিজের পায়ে নজর পড়ায় পায়ে বাঁধা ঘুঙুরের তোড়াকে অসহ্য বোধ হইল। সে তাড়াতাড়ি খুলিয়া ছুঁড়িয়া ফেলিয়া দিল। ঘরে বসে থাকা লোকগুলো বিস্মিত হয়ে প্রশ্ন করল, কি হলো, ঘুঙুর খুললে যে? হ্যাঁ, আর পরব না বলে? মানে? না, আর নয়। তোমাদের বাইজি আজ মরে গেছে। কি রোগে বাইজি? যে রোগে আলো জ্বালালে আধার মরে, সূর্যি উঠলে রাত্রি মরে, আজ সেই রোগেই, হ্যাঁ গো, সেই রোগেই তোমাদের বাইজি চিরদিনের জন্য মরে গেল। চিরদিনের জন্যে। চার বৎসর পরের কথা বলিতেছি।
ইতিমধ্যে রাধারানীর সঙ্গেই সত্যেন্দ্রর বিবাহ হইয়াছে। তাহাদের একটি ফুটফুটে সন্তান হইয়াছে। আজ তাহার অন্নপ্রাশন গেল। তাই তাই আজ ওকে অসম্মান করে এর শোধ নেবে, এ বুদ্ধি তোমাকে কে দিল গো? কে কে দিল? নিমন্ত্রিত ভদ্রলোকে আসর ভরিয়া গিয়াছে। নর্তকীরা প্রস্তুতি শুরু করিয়াছে। বিজলি মাথা হেঁট করিয়া বসিয়া আছে। তাহার চোখ দিয়া জল পড়িতেছে। দীর্ঘ 5 বৎসরে তাহার সঞ্চিত অর্থ প্রায় শেষ হইয়া আসিয়াছে। তাই অভাবে তাড়নায় আবার সেই কাজ করিতে আসিয়াছে, যাহা সে শপথ করিয়া ত্যাগ করিয়াছিল। তাহা আবার করিতে হইবে। হোক। মা আপনাকে ডাকছেন। হ্যাঁ, কে কে ডাকছেন বাছা? মা ডাকছেন। ও, তুমি কে বাবা? আমি বাড়ির কাজের লোক। তাহলে আমাকে বোধহয় নয়, তুমি বোধহয় ভুল করছো বাবা। যাও না, তুমি আবার একবার জিজ্ঞাসা করে এসো। আপনার নাম বিজলি তো? হ্যাঁ হ্যাঁ। আসুন আমার সঙ্গে। ও মা দাঁড়িয়ে আছেন। ও হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বিজলি তাড়াতাড়ি পায়ের ঘুঙুর খুলিয়া অন্দরে প্রবেশ করিল। মনে করিল গৃহিণীর বিশেষ কিছু ফরমায়েশ আছে, তাই এই আহ্বান। শোবার ঘরের দরজার কাছে ছেলে কোলে করিয়া রাধারানী দাঁড়াইয়াছিল। ত্রস্ত কুণ্ঠিত পদে বিজলি সম্মুখে আসিয়া দাঁড়াইবা মাত্র সে সসম্ভ্রমে হাত ধরিয়া ভিতরে টানিয়া লইল এবং চৌকির উপরে জোর করিয়া বসাইয়া হাসি মুখে বলিল, আমাকে আমাকে চিনতে পারো দিদি? চিনতে চিনতে পারো? চিনতে পারছো না তো? আচ্ছা আচ্ছা, দেখো তো দেখো তো এই বাচ্চাটাকে চিনতে পারো কি না? দেখো না। না মানে মনে পড়ে? মনে পড়ে 4 বছর আগের কথা? হ্যাঁ, সেই গঙ্গার ঘাট, সেই জমিদার বাড়ি, সত্যেন্দ্র। বিজলি বিস্ময়ে হতবুদ্ধি হইয়া রহিল। কিন্তু তাহার আঁধার আকাশ ধীরে ধীরে স্বচ্ছ হইয়া আসিতে লাগিল। রাধারানী নিস্তব্ধ। বিজলি নির্নিমেষ চক্ষে চাহিয়া চাহিয়া অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া 2 হাত প্রসারিত করিয়া শিশুকে কোলে টানিয়া ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। চিনেছ? চিনেছ? চিনেছ দিদি? চিনেছ? চিনেছি। সমুদ্র মন্থন করে বিষটুকু নিজে খেয়ে অমৃতটুকু আমাকে দিয়েছিলে। তোমাকে ভালোবেসেছিলেন বলেই তো আজ আমি তাকে পেয়েছি। বিষই যে অমৃত বোন। আমিও বঞ্চিত হইনি ভাই। সেই বিষই যে এই পাপিষ্ঠাকে অমর করেছে। দেখা করবে দিদি? দেখা করবে? একবার তার সাথে দেখা করবে? না 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 না, থাক বোন। 4 বছর আগে যেদিন তিনি এই অস্পৃশ্যটাকে চিনতে পেরে ঘৃণায় মুখ ফিরিয়ে চলে গেলেন, সেদিন খুব দর্প করে বলেছিলুম আবার দেখা হবে। দিদি, আমার সেই দর্প আর রইল না বোন। তিনি তো এলেন না, কিন্তু আজ বুঝতে পারি দর্পহারি দর্প কেড়ে নিয়ে
আবার কি করে ফিরিয়ে দেন। তিনি যদি সেদিন ওভাবে চলে না যেতেন, তবে সব দিক যে মাটি হয়ে যেত। তাকেও পেতুম না, নিজেকেও হারিয়ে ফেলতুম। বোন, বোন, এবার আমি চলি। দিদি, দিদি, আবার কবে দেখা হবে দিদি? হ্যাঁ, আবার কবে দেখা হবে? না রে বোন, আর দেখা হবে না। আমি আমার বাড়িটা বিক্রি করে পশ্চিমে চলে যাব। দিদি, হ্যাঁ ভাই, যাই। ও ও, হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলতে পারিস বোন। এতদিন পর হঠাৎ তিনি কেন আমাকে ডেকে আনলেন? এ কথার কোনো উত্তর ছিল না রাধারানীর নিকটে। সে নীরব রহিল। ততক্ষণে মজলিসে বাজনা বাজিয়া উঠিয়াছে, সন্ধ্যের অন্ধকার নামিতেছে। এইবার সঙ্গীত শুরু হইবে। প্রশ্নের উত্তরের আশা না করিয়া বিজলি ততক্ষণে খোলা দরজা দিয়া বড় রাস্তার দিকে রওনা হইয়া গিয়াছে।